হঠাৎ করেই অন্তত ৩ জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। ৩ জন উপদেষ্টা পদত্যাগ করতে দাবির প্রথম দাবিতে প্রথমে আমরা যেটা উল্লেখ করেছি মুস্তাফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা। আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে, কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং ফারুকীকে পদত্যাগ করতে হবে, ব্র্যাকেটে উপদেষ্টা আসিফ। কেন এই কথা লিখলাম? একটা দারুণ ঘটনা। এবার উপদেষ্টাদের ভয়ঙ্কর ধরনের হুমকি দিচ্ছে হ্যাকাররা একের পর এক উপদেষ্টা এবং ছাত্র নেতাদের পেজ বাতিল করে দিচ্ছে। এখন তারা জানিয়েছে কেন তারা আসলে এগুলো বাতিল করতেছে। তারা ফারুকীর পদত্যাগ চায়। বিদেশক উপদেষ্টাদের এই সমস্ত পদত্যাগ এবং কেন আসলে হ্যাকাররা ফারুকীর পদত্যাগ চায় এই বিষয় নিয়ে এবং সমসাময়িক আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আগে চলুন কিছু ভিডিও দেখে আসি এই সম্পর্কিত। হঠাৎ করেই অন্তত ৩ জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। ৩ জন উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন কিংবা আলটিমেটাম দিয়েছেন, এরকম গুঞ্জন যখন শুরু হয়েছে তখনই আবার হঠাৎ করে দেখলাম যে সেনাপ্রধান রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দুটো ঘটনাই বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনা নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান গত রাতে 8:30টার পরে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন এবং তার সঙ্গে প্রায় 40 মিনিটেরও বেশি সময় কথা বলেছেন। এ সময় সেনাপ্রধানের স্ত্রী তার সঙ্গে ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ করে তার বাসায় গিয়ে রাতে দেখা করার কারণ কি, এটা নিয়ে রাতব্যাপী নানা রকমের কথা, নানা রকমের আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি এটা কিন্তু শুরু হয়ে গেছে। খালেদা জিয়ার সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন? খালেদা জিয়া এখন কোনো রাষ্ট্রীয় প্রোটোকলে নেই, রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই, কিন্তু রাষ্ট্রের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে যিনি রয়েছেন সেই সেনাপ্রধান, যাকে প্রধান উপদেষ্টার পরেই সবথেকে ক্ষমতাবান এই মুহূর্তে, যত প্রোটোকলই থাকুক সব নিয়ম কানুনের আওতার বাইরে গিয়ে কখনো কেউ মনে করেন সেনাবাহিনীর প্রধানই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেনাবাহিনীর ব্যাকআপেই বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করছে। সেটা যদি সত্য নাও হয়, তাও প্রধান উপদেষ্টার পরেই যে সেনাপ্রধানের অবস্থান সেটা মেনে নিতে অন্তত কারো আপত্তি থাকার কথা নয়। সেই সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি খালেদা জিয়ার বাসায় গিয়ে কেন দেখা করলেন সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। খালেদা জিয়ার বাসায় কেন গেলেন সেনাপ্রধান? কি তার মাঝে যা? খালেদা জিয়া, তার দল বিএনপি আগামী নির্বাচন, যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে সেখানে বিএনপি সরকার গঠন করবে এরকম একটা আলোচনা রয়েছে। যেহেতু আওয়ামী লীগ সদ্য পতিত দল, আওয়ামী লীগের তো আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, অন্তত এইবার যেটা আলোচনা হয় সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে। সেই ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে খালেদা জিয়াকে কি কোনো বার্তা দিতে গেলেন? কিংবা এমনও হতে পারে যে খালেদা জিয়া, শোনা যাচ্ছে 7 তারিখে তিনি ফ্লাই করবেন, তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে তার জন্য। সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন, এমনটাই যখন শোনা যাচ্ছে, তখন ঢাকা ত্যাগের আগে এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কি খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের ছিল যেটা করতে গেলেন? কি মেসেজ দিলেন? কি মেসেজ আসলো? বাইরেই বা কি মেসেজ আসলো? সেনাপ্রধানের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কারণ কি? সেনাপ্রধান নিয়মের বাইরে অনেক কিছুই করছেন বর্তমান খুবই গুরুত্বপূর্ণ সময়ে। নিয়মের বাইরে তাকে অনেক কিছুই করতে হচ্ছে। যেমন গত পরশু আমরা দেখেছি নিয়মের বাইরে দৈনিক প্রথম আলোর সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, যেটা এযাবৎ পর্যন্ত কোনো সেনাপ্রধান দায়িত্বে থাকাকালীন কখনো এই কাজটা করেন নাই, কোনো বেসরকারি পত্রিকাতে সাক্ষাৎকার দেন নাই। কিন্তু বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে
যা কিছু বলেছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। নির্বাচনের কথা বলেছেন, রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতায় মানে হস্তক্ষেপ করবে না এমন কথা বলেছেন। এর পরদিনই দেখা গেল যে গত রাতে তিনি খালেদা জিয়ার বাসায় গেলেন তার সঙ্গে দেখা করতে। খালেদা জিয়ার বাসায় যাওয়াটা কি সেনাবাহিনী প্রধানের একটা সিগন্যাল কিনা? আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সরকার এবং বিএনপির মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা সেনাপ্রধান করছেন কিনা সেই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান উপদেষ্টা সরকার, সেই সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে। সর্বশেষ যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন, সেই ঘটনাকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে। মূলত বিএনপির অসম্মতির কারণে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাটা দিতে পারেনি। এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করলেন কি সেনাবাহিনী প্রধান? এক ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন যে না, নির্বাচন যথাসময়ে হবে, যে সময়ে বলা হয়েছে সেই সময়ে হবে, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। যেটা এই প্রোক্লেমেশনের ঘটনাকে কেন্দ্র করে আরও নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যে নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে কিনা, নির্বাচন আদৌ এই সরকার দিতে চায় কিনা। সেরকম বিতর্কিত সিচুয়েশন যখন তৈরি হয়েছে, তখন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেই দিন, যেদিন কিনা ভারত থেকে খবর আসলো যে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা দিল্লি থেকে বলছেন যে শেখ হাসিনাকে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী ভারতে পাঠিয়েছে, ভারত নিয়ে যায়নি। সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলেছেন। সেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন। এটার নিশ্চয়ই গুরুত্ব রয়েছে এবং এই কথা বলার ফলাফল কি হয় সেটা খুব দ্রুতই হয়তো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যখন তিনি এই দেখা করার ঘটনাটা ঘটালেন, ঠিক তখনই আজকে গতকালকে সারা দিন ব্যাপী যে গুঞ্জনটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 3 জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন, এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে 31 তারিখে। এই ঘোষণাপত্র যে 31 তারিখে দেয়া হলো না, এরপর সরকার দায়িত্ব নিল, সরকার এই ঘোষণা দেবে। সরকারের সরকারের সঙ্গে ছাত্র উপদেষ্টাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে এমন গুঞ্জন কিন্তু বাইরে চলে এসেছে। ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছেন সেখানে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আবদুল্লাহ। এই 3 জন নাকি পদত্যাগের হুমকিও দিয়েছেন। এই ঘোষণা না দিলে তারা পদত্যাগ করবেন কিংবা পদত্যাগ করতে চেয়েছেন, এরকম গুঞ্জন বাইরে চলে এসেছে। এরকম গুঞ্জন নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেটা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার এক ধরনের পায়তারা, সেই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে বাংলাদেশের একমাত্র একটা রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল, ছোট বড় কোনো রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, কেউই চায় না 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে। ঠিক তখন ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই ছাত্র উপদেষ্টারা এক ধরনের গোঁ ধরেছে যে এই ঘোষণাপত্র দিতেই হবে সরকারকে। সেই গোঁ ধরার মাঝেই তারা পদত্যাগের হুমকি দিয়েছে, এরকমটা বাইরে শোনা যাচ্ছে। তারা পদত্যাগ করলে সরকারের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে, নাকি সরকার বিপদে পড়ে যাবে? সরকার ছাত্রদের দ্বারা অধিষ্ঠিত, এরকম কথা ডক্টর ইউনূস বারবার বলেছিলেন যে ছাত্ররাই তাদের চাকরিটা দিয়েছে। সেই কারণেই কি এক ধরনের ভয় উপদেষ্টাদের মধ্যে যে তাদের চাকরি চলে যাবে, সেই ভয় থেকে এই পদত্যাগের হুমকিতে তারা জুলাইয়ের ঘোষণাপত্র দিয়েই দিবে, সেরকম ঘটনা কি ঘটাতে যাবে? বিএনপি সহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের অসম্মতি থাকা সত্ত্বেও আমার মনে হয় সেটা তারা পারবে না, কারণ একমাত্র জামাত ইসলাম ছাড়া কোনো দলের সম্মতি নেই এই ঘোষণাপত্রে। জামাত ইসলামকে সঙ্গে করে, জামাত ইসলামকে বন্ধু ভেবে যদি অন্যান্য দলের সঙ্গে ডিস্টেন্স তৈরি করে এই সরকার এবং ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা, তাহলে সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয় সেনাপ্রধানের এই দেখা করার সঙ্গে এই যে উপদেষ্টাদের পদত্যাগ করার গুঞ্জন যেটা ছড়িয়ে পড়েছে, এটার কি কোনো মানে কানেকশন রয়েছে, কিংবা সেনাপ্রধানের দেখা করার সঙ্গে বিএনপির সঙ্গে যে সরকারের দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব ঘোচানোর কি কোনো চেষ্টা করা হলো, নাকি
সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি বাইনা দেন। আপনাদের আত্ম আর দেশে ফিরবে না। আমরা তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি। এই খুনি আসলে দেশে পুনর্বাসন হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি আসিল প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আলেমেরা রয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের দেখে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই, চক্রগুলো এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে, চক্রগুলোকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখন পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে এক কলেকশন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা সর্বঘটনাকে ধরে চাইলাম, আমরা দেখেছি সব রাতের অন্ধকারে লাইট দিয়ে আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আমাদের বিচার নিশ্চিত, আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার দুর্নীতি করেছে, সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু না, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফারুকীকে পদত্যাগ করতে হবে, ব্র্যাকেটে উপদেষ্টা আসিফ। কেন এ কথা লিখলাম? একটা দারুণ ঘটনা ঘটেছে বাংলাদেশে। নিশ্চয় আপনি খেয়াল করেছেন যে আমাদের বিপ্লবী উপদেষ্টা জনাব আসিফ ভুঁইয়ার ফেসবুকে আইডি দেখা যাচ্ছে, কিন্তু কেউ তিনি আর পোস্ট হয়তো করতে পারছেন না, অবস্থা যা দাঁড়িয়েছে। হাসনাত, সার্জিস, তারপর আরো অনেকজনের আইডি তারা নিজেদের সিকিউরিটি ও নিরাপত্তার জন্য ডিএক্টিভ করে রেখেছে। পেছনে কে? 71 টেলিভিশনে মাত্র সাক্ষাৎকার দেখলাম যে নতুন প্রজন্মের সাইবার লড়াইয়ের যে অগ্রগামী সৈনিকেরা, তার মধ্যে একজন সাক্ষাৎকার দিয়ে বলেছে, বিপ্লবী উপদেষ্টাদের সাথে আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো অভিমান নেই, আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা এই কাজগুলো কেন করেছি, কিংবা কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের কাজ করব বাংলাদেশের বিভিন্ন সরকারি সাইটে, ওয়েবসাইটে। কেন? সাংবাদিকের উত্তর জানলাম, বলছে যে মোস্তফা সরোয়ার ফারুকের মতো বিতর্কিত
লেয়াজু মেনটেন করে তার বিগত জীবনগুলো পার করে এসেছে, তার অতীত কর্মকাণ্ড, যার কারণে তার মতো লোক বাংলাদেশের এই 24-এর লড়াইয়ের পরবর্তী সময়ে উপদেষ্টা হতে পারে না না না। এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ সরব হয়েছিল, তার স্ত্রী তৃষা ছাড়া। তৃষাই তো তার স্ত্রীর নাম, সম্ভবত তৃষাই। বাকি সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। হাসনাত সার্জিস পর্যন্ত দাঁড়িয়েছিল, পরে সরে এসেছে নাকি চুপ হয়ে গেছে জানি না আমরা। এখন ওই সাইবার অনলাইনের লড়াকু সৈনিক অগ্রগামী ভাইয়েরা বলছে তাকে সরাতে হবে। এক, তাহলে তাদের আইডি ফেরত পাবে, তারা কাজও করতে পারবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দাবি হচ্ছে অগ্রগামী সৈনিক যারা সাইবারে লড়াই করেছিল এই দেশের মানুষের জন্য, তাদের কথা কেন এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারই বলেন কেন, তাদেরকে কোনো ধরনের স্বীকৃতি দেয় না, কিংবা বিভিন্ন কথায় যখন নানান ধরনের যারা যারা অংশগ্রহণ করেছিল এই লড়াইয়ে, নতুন বাংলাদেশের লড়াইয়ে, এই সাইবার সৈনিকদের কথা কেন বলে না? এক হলো দুইটা দাবি। তৃতীয় দাবি হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের কথা কেন বলে না এবং তাদের বিষয়গুলো কেন দেখে না? রেমিটেন্সের যোদ্ধা যারা, আপনারা জানেন যে এখনো বিদেশ যাইতে 5-6 লাখ টাকা লাগে, পাসপোর্ট করতে গেলে সমস্যা, তার পরবর্তীতে প্রবাসীরা যদি সেখানে মারা যায় তার দেহটাই দেশে আনতে গেলে পয়সা লাগে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে না, সেগুলো দিতে হবে। দারুণ কথা না? এবং দারুণ এক লড়াই না? আড়ালে বসে দেশের জন্য দেশপ্রেমের লড়াই, আবার দেশপ্রেমিকদের সাথে লড়াই। কেন বললাম দেশপ্রেমিকদের সাথে? উপদেষ্টা আসিফ তো দেশপ্রেমিক, সে যেহেতু নতুন বাংলাদেশ চাই, কোন দলের লেজুর বৃত্তি করে, কোন দলের প্রধানদের কাছে যেন সাধারণ মানুষ দাসত্ব করতে না হয়, তারা চায় এরকম বাংলাদেশ। তো এই লড়াইটা এখন কিন্তু একটা সমাধানে যেতে হবে। ফারুকীকে এখন সম্ভবত আর সে থাকতে পারবে না, কারণ যে অবস্থা দাঁড়িয়েছে, এই নতুন প্রজন্মের অনলাইন যোদ্ধারা তারা কিন্তু এখন বলছে কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে তারা যাবে। কেন যাবে? বলছে এই দাবিগুলো আপনি মানেন দেশের জন্য। আমি ওই ভাইদের বলতে চাই, কিংবা আমরা সাধারণ মানুষ কি চাই, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে সিন্ডিকেট থাকবে না, যে বাংলাদেশে মানুষ শান্তিতে চলতে পারবে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, দুর্নীতি কম থাকবে, খাদ্যে ভেজাল কম থাকবে, অফিসে ঘুষ লেনদেন এখনো কিন্তু হয়, পাসপোর্ট অফিসে ঘুষ হচ্ছে, ভূমি অফিসে ঘুষ চলছে, বিভিন্ন থানায় ঘুষ চলছে, পুরনো বাংলাদেশের চিত্র। তো চিত্র থাকার জন্য তো এত মানুষ এই লড়াইয়ের সমর্থন দেয়নি। বলছে নতুন যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারা যেন চাঁদাবাজি না করে, দখল না করে। তো তারা যদি পুরনো বাংলাদেশের চেহারা ফিরিয়ে আনে, পুরনো রাজনৈতিক দলের ধান্দাবাজি করে, তাহলে এই 2000 মানুষের যান ফিরিয়ে দিতে হবে তাদের পরিবারে। তাহলে এই এখন কি করবে ফারুকীকে মনে হয় বিদায় নিতে হবে, না হলে এই অনলাইনের এই সাইবার লড়াকু সৈনিকদের কে থামাবে? তাদেরকে তো আপনি খুঁজেও পাবেন না, তারা কিন্তু এক্সপার্ট, তারা ক্ষতি চায় না কারো, শুধু ফারুকীকে বলছে সরান, আর তাদের কথা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের সুবিধা দেন, দেশকে দুর্নীতি মুক্ত করেন, চাঁদাবাজি মুক্ত করেন। যেটা উল্লেখ করেছি, মোস্তাফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা। আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে, কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল, ওটাতে ছেদ লেগেছে। কেননা আমরা যে মুজিববাদকে, মুজিব পূজাকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিবাদ, এটাকে উৎপাদন করতে চাই। আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন, কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 6টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসামি? এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এটা উনি সদুত্তর এখনো দিতে পারেননি। এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন, সে হত্যা মামলার আসামি, সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায়?
গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী, তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, কোর্টে হাজির করতে হবে, তারপর হচ্ছে সে কোথায় যাবে, জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসান যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল, বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আইন শৃঙ্খলার পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন, আমরা তাকেই চাই। আচ্ছা, আপনাদের যে 7 দফা দাবি রয়েছে দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের? আমরা আমাদের দাবির মধ্যে সরকারকে 48 ঘন্টার একটা টাইম বেঁধে দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির মধ্যে কর্ণপাত না করে অথবা দাবিগুলো আদায় না করে, তাহলে আমরা রাজপথে নামার ঘোষণা দিচ্ছি। আচ্ছা, আমরা এমন একটা বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিলাম 24-এর অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একটা দাবি ওঠে, দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে সেটা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গত 4.5 মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এটা 24-এর স্পিরিটকে ধারণ করে না। আমাদের আহত ভাইদের সুচিকিৎসা হচ্ছে না। আন্দোলনে যে সকল হত্যাযোগ্য হয়েছে, গণহত্যা হয়েছে, ওই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না। সবকিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি। আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি, আমরা এই সরকার টিকে থাকুক, এই সরকার সুন্দরভাবে কাজ করুক, আমরা সরকারের সহযোগী। আমরা সরকারের সমালোচনা করতে, যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কেননা সরকারের কিছু কার্যক্রম প্রস্তুত তৈরি করে দিয়েছে। আমরা রামু উপজেলা থেকে জানান দিচ্ছি, আপনারা যদি সঠিক পথে স্পিরিটকে ধারণ করে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এবং গায়েবী মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং আলেম সমাজকে ডান্ডা মেরে পড়িয়ে আদালতে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তাদেরকে জামায় আদর করে অনেকটা আদালতে উপস্থাপন করা হচ্ছে অথবা জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আসলে আমাদের স্পিরিট ধারণ করে না। এটা প্রমাণিত। সচিবালয়ে আগুন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা সকলেই অবগত এবং এটা স্পষ্ট, দিবালোকের মধ্যে স্পষ্ট যে এই সরকারে এখনো পর্যন্ত ফেসিবাদের দোসররা বসে আছে এবং আমাদের উপদেষ্টাদের মধ্য থেকেও আমাদের স্পিরিট ধারণ করে না বলে এই ধরনের কাজগুলো হচ্ছে। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তারা জামিনে বের হয়ে যাচ্ছে। আমরা বিগত দিনগুলোতে শুনে এসেছি চাকরির অভাবে এই বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। আমরা কি মনে করছি বিষয়টা? ধন্যবাদ। আপনারা জানেন 2012 সালে যে রামু উপজেলাতে রামুতে বৌদ্ধ মন্দির হামলা হয়েছিল, এই বৌদ্ধ মন্দির হামলাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তাদেরকে হয়রানি করা হয়েছে এবং রামুর স্থানীয় আলেম উলামা সহ যারা ছিল তাদেরকে হয়রানি করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত তৎকালীন সরকার করে নাই এবং বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছিল এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা নাই। সুতরাং আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত তদন্ত করে আসল যে অপরাধীরা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং এর দ্বারা বাংলাদেশে ইনশাল্লাহ আর কোন জাতের সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে ধরনের একটা নজির স্থাপিত হবে। ঠিক প্রকাশের কাছে হচ্ছে এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে আপনারা কি বলতে চান? ধন্যবাদ। আপনারা সাংবাদিক সহ আমাদের রামু উপজেলা সহ কক্সবাজারে যারা আছেন অধিবাসীরা, জনগণ সবাই অবগত আছেন, মিয়ানমার তথা থাইল্যান্ড তথা ভারতের যেভাবেই বলুন সীমান্তকে ব্যবহার করে অবৈধ চোরাচালান হচ্ছে। শুধু গরু না, গরুর সাথে আপনার মাদক, অস্ত্র সহ আরো বিভিন্ন পণ্য চোরাচালান হচ্ছে। আমরা আর এসব হচ্ছে প্রশাসনের নাগের ডগায়, প্রশাসন জানে, প্রশাসনের সহযোগিতায় হচ্ছে, আমরা স্পষ্টভাবে বলছি।
সীমান্তে বিজিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রত্যেকেই এইসব বিষয়ে অবগত আছে। কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না, এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আমরা আমাদের 7 দফা দাবিতে এই দাবিটাও এনেছি। সীমান্তে গরু, মাদক সহ সকল ধরনের চোরা কারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা। আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরাকান আর্মি দখলে নিয়েছে। এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে? আমাদের চোখে পড়ে না। যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু চোরাচালান সহ এই মাদক কারবারগুলো চলতো না। সুতরাং সরকারকে আমরা অবহিত করছি, আপনারা অতি দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদক সহ গরু চোরাচালান বন্ধ করুন। ঠিক। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা দপ্তর বদল, যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুনর্গঠন। 2 নম্বর দাবি, জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা। 3 নম্বর দাবি, 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের রাতের ভোটের নির্বাচন ও 2024 সালের দামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে। দর্শক, আলোচনা শুনেছেন, আলোচনা শুনে একটা আলোচনা দেখেছেন যে ফারুকীর পদত্যাগের জন্য উপদেষ্টাদের বা ছাত্র নেতাদের ফেসবুক পেজ বাতিল করে দিচ্ছে। অর্থাৎ এই ফেসবুক বাতিল করার মাধ্যমে, তাদের ছাত্র নেতাদের পেজ বাতিল করার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে ছাত্র নেতারা হয়তোবা ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে, এখন এই জন্য তাদের পেজ হ্যাক করা হচ্ছে। এই জন্য এখন তারা বলতেছে যে এই পেজগুলো ফেরত দেওয়া হবে এবং যদি ফারুকের পদত্যাগ না করানো হয় তাহলে আরো সামনে অনেক উপদেষ্টাদের পেজ বাতিল হয়ে যাবে। তার মানে ছাত্রদেরকে ভিকটিম সাজানো হচ্ছে। আর আমরা জানতে পেরেছিলাম যে এই পেজগুলো হ্যাক করেছে ভারতীয়রা। তার মানে ছাত্রদেরকে ভিকটিম বাজানোর চেষ্টা করা হচ্ছে, জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে ছাত্ররা। তো আমরা তো জানি আসলে ফারুকীকে উপদেষ্টা কে বানিয়েছে। তো যেহেতু ফারুকীর পদত্যাগের কথা আসছেই, তা আমরা চাই ফারুকের দ্রুত পদত্যাগ হোক, কারণ ফারুকীকে আমরা পছন্দ করি না। তিনি দায়িত্ব পালন করতে বিদায় যে তিনি পছন্দ হয়ে গিয়েছে এরকম না, তাকে জনগণ মেনে নেয়নি, ছাত্র নেতারাও মেনে নেয়নি। এবং যারা বিপ্লবকে ধারণ করে, যারা বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে, তারা আসলেও চায় না। আলোচনাগুলো শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।